হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি হাব। আই এম রূপা। দ্য হিন্দুর বদলে আজকে আমরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ডিসকাস করব। ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু ইকুয়ালি ভালো দ্য হিন্দুর মতোই। তো আজকে চলো ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো দেখে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছ ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে এমএসএমই মানে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য একটা ইকোনমিক প্যাকেজ আনলক ওয়ানের যখন থেকে স্টার্ট হয়েছে তার পরের দিন থেকেই, এবং ফার্মার্সদের জন্য কিছু প্যাকেজ রয়েছে। তো দেখো, মিডিয়াম এন্টারপ্রাইজেস কোম্পানিজ উইথ ₹50 crore ইনভেস্টমেন্ট অ্যান্ড 250 crore টার্ন ওভার। তো মিডিয়াম প্রাইজেস যেটা মানে আমাদের যেটা ক্ষুদ্র ব্যবসা বলি কি না, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড মিডিয়াম মাঝারি শিল্প, যেটাকে মিডিয়াম মানে হচ্ছে মাঝারি শিল্প যেটাকে, সেটার সংজ্ঞা চেঞ্জ করে এখন 50 কোটি ইনভেস্টমেন্ট এবং 250 কোটি যদি টার্ন ওভার হয় কোম্পানি, তাহলে সেটাকে মিডিয়াম এন্টারপ্রাইজেস বলে ধরা হবে। ইউনিয়ন দেখো আর কি করেছে সেটা আমরা দেখে নিচ্ছি, একটু বড় করে নিই। তো দেখো, approved an expanded definition of MSME, a 50,000 crore fund of funds provided equity support to growth oriented MSMEs। 50,000 কোটি টাকার ফান্ড অফ ফান্ডস কিন্তু প্রোভাইড করা হয়েছে ইকুইটি সাপোর্ট করার জন্য, এবং 20,000 crore ফান্ডিং সাপোর্ট অফ ডিস্ট্রেস কোম্পানিজ, এবং ডিস্ট্রেস কোম্পানিগুলোর জন্য 20,000 কোটি টাকার ফান্ডিং কিন্তু সাপোর্ট এখানে দেওয়া হয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে medium enterprises in the manufacturing and service sector will now include companies with investment ₹15 crore in plant and machinery and turnover of ₹250 crore, as against the May 13 announcement by Finance Minister that has set the investment and turnover limit at 10 crore and 100 crore respectively। তো আগে যখন প্যাকেজ যে ঘোষণা করেছিল 20 লক্ষ কোটি টাকার, সেখানে যখন সংজ্ঞায় বলা হয়েছিল 10 কোটি টাকা এবং 100 কোটি টাকা, 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং 100 কোটি টাকার টার্নওভারের কথা, সেখানে এখন ডেফিনেশন চেঞ্জ করে 50 কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং 250 কোটি অবধি টার্নওভার থাকলেই সেটাকে মিডিয়াম এন্টারপ্রাইজেস বা মাঝারি শিল্প বলে ধরা হবে। তাহলে এটা আমাদের ইকোনমি কোয়েশ্চেনে কিন্তু আসতেই পারে, ঠিক আছে। So the cabinet decides to operationalize the elements of the Atmanirbhar package target MSMEs and farmers comes immediately the day after center issued the Unlock 1 guidelines that enable states to restart economic activity. As supply chains get restored, the package benefits are expected to help small businesses get back to their feet। তো এগুলো ধরা হচ্ছে যে এখন যখন আনলক হচ্ছে, এখন লকডাউন খুলে দেওয়া হচ্ছে স্টেটে, তো এই যে প্যাকেজটা এটা খুব ভালো একটা কাজ করবে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে আবার থেকে স্টার্ট করতে। এখানে দেখতে পাচ্ছ মুডি কি করে দিয়েছে, লোয়ার করে দিয়েছে ইন্ডিয়ার রেটিং, ঠিক আছে, সাইটিং লো গ্রোথ প্রসপেক্টস। তো গ্রোথ প্রসপেক্ট, ইন্ডিয়ার লো গ্রোথ প্রসপেক্ট থেকে মুডি একটা রেটিং কোম্পানি যেটা রেটিং দেয় বিভিন্ন ইকোনমিকে, অর্থনীতিকে বিভিন্ন দেশের, সেটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের কি করেছে, গ্রোথ প্রসপেক্ট কম দেখে আমাদের রেটিংটা কম, ইন্ডিয়ার রেটিংকে কম করে দিয়েছে। আমরা দেখে নেব রেটিংটা কি করেছে, এটাও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। তো দেখো, মুডিজ ইনভেস্টার সার্ভিস অন মানডে ডাউনগ্রেডেড ইন্ডিয়া সভরেন or foreign currency and local currency long term issuer rating by a notch from BAA to BAA3। তো রেটিংটা BAA2 থেকে BAA3 করে দিয়েছে। দ্য লোয়েস্ট রেটিং ইনভেস্টমেন্ট গ্রেড অ্যান্ড মেনটেন নেগেটিভ আউটলুক ইট হ্যাড ডিজাইন লাস্ট ইয়ার, ঠিক আছে। তো এই জিনিসগুলো করেছে মুডিস, এটা আর দেখার দরকার নেই, এটা এটুকুই জানলেই হবে তোমাদের। এবার আমরা দেখে নেব নিচে কোন আর্টিকেল রয়েছে, একটা দেখতে পাচ্ছি, just a second. Okay, most worst antiviral remdesivir cleared for use in সিভিয়ার কোভিড কেসেস। তো এই ড্রাগটার নাম তোমাদের মনে রাখতে হবে রেমডেসিভির, REMDESIVIR। এই যে অ্যান্টিভাইরাল ড্রাগকে কিন্তু কোভিড, যেটা সিভিয়ার পেশেন্ট যারা রয়েছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় যে কোভিড কেসেসগুলো আছে, কোভিড পেশেন্টগুলো আছে, তাদের উপর এই ড্রাগটার অ্যাপ্লাই করা হবে। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়াস টপ ড্রাগ রেগুলেটরি বডি অন মানডে অ্যাপ্রুভ দ্য ইউজ অফ দ্য অ্যান্টিভাইরাল মেডিকেশন রেমডেসিভির ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য সাসপেক্টেড or laboratory confirmed cases
কেসেস অফ কোভিড-19, যেগুলো সাসপেক্টেড এবং ল্যাবরেটরি কনফার্ম কেসেস কোভিড-19 ইন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন্স হসপিটালাইজড উইথ সিভিয়ার ডিজিজেস। তো যাদের মধ্যে প্রচুর লক্ষণ দেখা দিচ্ছে, সিভিয়ার ডিজিজ দেখা যাচ্ছে, তাদের উপর কিন্তু এই ড্রাগটা, অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির, এটার ইউজ করা হতে পারে। রেমডেসিভির ইজ ওয়ান অফ দ্য মোস্ট closely watched drugs in the global clinical trials to find a cure for COVID-19. The injectable medicine was approved by Drugs Controller General of India. এটাই আমাদের হাইয়েস্ট ড্রাগ কন্ট্রোলার বডি, যেটা হচ্ছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, ডক্টর ভিজি সোমানি। তার নাম হচ্ছে এখন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভিজি সোমানি, ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ পার্ট অফ দ্য ম্যাক্সিমাম 5-day regimen, sources say. The drug manufactured by the American biopharma giant Gilead Sciences, ঠিক আছে। তো কার দ্বারা রেমডেসিভির তৈরি হয়েছে এটা আমাদের জানতে হবে। তো জিলেড সায়েন্সেসের দ্বারা কিন্তু এই ড্রাগটা তৈরি হয়েছে রেমডেসিভির, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটা আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যেটা দেখব, জাস্ট আ সেকেন্ড, ওকে, নেক্সট আমরা এডিটোরিয়াল সেকশনে চলে যাব দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজ পেপারটির। তো দেখো এখানে দুটো আর্টিকেল আছে, দুটোই খুব ইম্পর্টেন্ট। আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে কিছু পয়েন্টস আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। একটা হচ্ছে জাজিং ওয়াইজলি ইন টাফ টাইমস। তো জুডিশিয়ারি শুড বি কসাস, শুড নট আনউইটিংলি লেন্ড ইজ শোল্ডার্স ফর সামবডিজ এলসেস গান টু রেস্ট অ্যান্ড ফায়ার। তো জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, অটোনমাস হওয়া দরকার, এবং এখানে যে ক্রিটিসাইজ করা হয় জুডিশিয়ারি, সেটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। এবং এর আরেকটা যেটা আর্টিকেল, সেটা আমরা দেখব যে ইন্ডিয়া আর নেপালের মধ্যে যে রিলেশনটা, সেটা কিভাবে ঠিক করা হবে, তার জন্য লেখক সি রাজামোহন তিনি কিন্তু একটা সাজেশন দিচ্ছেন। এটাও আমরা দেখে নেব কি সাজেশন হতে পারে। তো এটাও পরীক্ষায় আসতে পারে যে আমরা নেপালের ক্ষেত্রে কি সাজেশন আমরা ইউজ করতে পারি। তো চলো দুটোই আর্টিকেল দেখে নিচ্ছি। প্রথমে আমরা নেপালের আর্টিকেলটা দেখে নিচ্ছি, নেপালের সাথে আমরা কিভাবে আমাদের রিলেশনটা ঠিক করব এটা দেখে নিই, তারপরে বড় আর্টিকেলটা দেখে নেব, ওটা একটু বড় আছে। ওকে, তো দেখো interest based not special, rather than object to Kathmandu's China deal, Delhi must focus on India's relation with Nepal. তো নেপাল হচ্ছে কি, চায়নার সাথে তার কি ডিল হচ্ছে না হচ্ছে, চায়নার উপর ঝুঁকে যাচ্ছে না চায়নার সাথে বন্ধুত্ব বাড়ছে, সেটা আমাদের দেখে কি লাভ, তাই না? তো আমাদের আরও চেষ্টা করা উচিত নেপালের সাথে ভালো সম্পর্ক করা। নেপাল যদি চায়নার সাথে ভালো সম্পর্ক করে তাহলে তো আমাদের কোনো লাভ নেই এটা বলে, তাই না? এটা বলে খালি আমাদের কথা আমরা খালি নিজেদেরকে খালি কথায় সন্তুষ্ট রাখার চেষ্টা করব। আর যে আসল লাভ যদি প্র্যাকটিক্যালি আমরা ভাবি, তাহলে কিন্তু আমাদের নেপালের সঙ্গে লং টার্ম যে রিলেশনশিপটা ছিল আমাদের ভালো, সেটাকে কিন্তু বজায় রাখার চেষ্টা করবে উইদাউট ক্রিটিসাইজিং যে চায়নার কী কী ফরেন পলিসি আছে। ওকে, তো দেখে নিই আমরা কি এখানে লেখা আছে মেন আর্টিকেলটাতে। তো দেখো, Nepal gets ready to approve new map that will include parts of Indian territory in Uttarakhand. কি জায়গা, যেই কালাপানি, লিপু লেক, আর কি লিপিয়াধুর, কি যেন নামটা, একটা লিপিয়াধুর, হ্যাঁ এরকমই একটা নাম আছে। তো এই জায়গাগুলোকে নেপাল নিজের ম্যাপে ইনক্লুড করেছে এবং অ্যাপ্রুভও হয়ে যাবে নেপালের পার্লামেন্টে এই জিনিসগুলো, ঠিক আছে। এবং ইন্ডিয়ান টেরিটরি উত্তরাখণ্ডে এই জিনিসগুলো কিন্তু এই যে পার্টগুলোর কথা বলা হচ্ছে সেটা আছে। এবং দিল্লি ইজ ব্রেসিং ফর ইয়েট অ্যানাদার নক টু বাইলেটারাল রিলেশনশিপ। ইন্ডিয়া এবং দিল্লির কাছে বা ভারতের কাছে একটা নতুন কিন্তু একটা নতুন একটা চ্যালেঞ্জ, যে বাইলেটারাল রিলেশনশিপের ক্ষেত্রে, বাইলেটারাল রিলেশনশিপ মানে দুটো দেশের মধ্যে যখন রিলেশনশিপ থাকে তখন আমরা তাকে বাইলেটারাল রিলেশনশিপ বলি। তো এখন কি হচ্ছে, দিল্লি ইজ ব্রেসিং ফর ইয়েট অ্যানাদার নক টু বাইলেটারাল রিলেশনশিপ। দিল্লি এখন আরেকটা নতুন বাইলেটারাল রিলেশনশিপকে একটা ক্রাইসিস ফেস করছে। মেনি ইন দ্য ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক কমিউনিটি বিলিভ দ্যাট দ্য ট্রেন রেক ওয়াজ অ্যাভয়েডেবল, ঠিক আছে, বাট আদার্স ভিউ দ্যাট দ্য কোয়ালিশন বিটুইন দিল্লি অ্যান্ড কাঠমান্ডু অ্যাজ বোথ ইনএভিটেবল অ্যান্ড ইমিনেন্ট, ইভেন ইফ দ্য টেরিটোরিয়াল ইস্যুড had been fine seat, something else would have been triggered the breakdown. অনেকে আবার বলছে যে ইন্ডিয়া এটাকে সলভ করে নিত, অনেকে বলছে না এটা কোনোভাবেই সলভ হতো না, যদি বা ইন্ডিয়া এটাকে ইগনোর করতো, বাট তবুও কিন্তু সম্পর্ক খারাপই হচ্ছিল। তো আমরা দেখে নিচ্ছি, আ ক্লোজ লুক সাজেস্ট দ্যাট দ্য টেরিটোরিয়াল ডিসপিউট ইজ মেয়ারলি আ সিম্পটম অফ স্ট্রাকচারাল চেঞ্জেস আনফোল্ডিং ইন দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল কনটেক্সট অফ দ্য বাইলেটারাল রিলেশনশিপ। তো
তো আমরা আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনো জিনিস যখন সমস্যা হয় না, তার ফাউন্ডেশন কিন্তু প্রথম থেকেই তৈরি হতে থাকে। তো ইন্ডিয়া আর নেপালের মধ্যে রিলেশনশিপ কিন্তু আগে থেকেই খুব একটা ভালো ছিল না, স্ট্রাকচারাল চেঞ্জেস এবং স্ট্রাকচারাল প্রবলেম ফেস করছিল আগে থেকেই, ঠিক আছে। এবং এই যে টেরিটোরিয়াল যে এখন ডিসপুট হলো, এটা শুধুমাত্র একটা ট্রিগার দিল যে এত বড় একটা ডিসিশন নিতে নেপাল হচ্ছে বাধ্য হয়ে গেল। দ্য কোয়েশ্চেন দেন ইজ নট দ্য হোয়াট দিল্লি কুড হ্যাভ ডান টু প্রিভেন্ট দ্য কারেন্ট ক্রাইসিস, ইট শুড বি অ্যাবাউট লুকিং অ্যাহেড টু বিল্ড মোর সাস্টেনেবল টাইস উইথ কাঠমান্ডু। এবার এখন এটা বলে তো লাভ নেই যে দিল্লি কী করতে পারতো নেপালের সঙ্গে সম্পর্ক করার জন্য, এই ক্রাইসিসটাকে অ্যাভয়েড করার জন্য। বাট এখন মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা যে কি করা উচিত এই রকম সাস্টেনেবল এই রকম ক্রাইসিসের সময় কাঠমান্ডু বা নেপালের সাথে একটা ভালো একটা সাস্টেনেবল টাইস বা রিলেশনশিপ আবার আগের মতো করার জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে বেশি ফোকাস করা উচিত, তাই না? তো কি করা যেতে পারে, লেখক খুব ভালো সাজেশন দিয়েছেন, সেই সাজেশনগুলো আমরা দেখে নেব। তো দেখো তিনি বলেছেন, ইট মেক্স নো সেন্স ফর দিল্লি টু হ্যাঙ্কার আফটার আ স্পেশাল রিলেশনশিপ দ্যাট এ লার্জ সেকশন অফ কাঠমান্ডু ডাজ নট ওয়ান্ট। তো আমরা সবসময় বলছি যে আমাদের নেপালের সাথে অনেক ভালো স্পেশাল রিলেশনশিপ আছে, আমরা নিজেরা সলভ করে নিব, এই জিনিসগুলো ইন্ডিয়া বলে আসছে। কিন্তু এর মানে কি হয়, এটার বারবার এগুলো কথা বলার মানেই হয় না যখন কাঠমান্ডু এরকম স্পেশাল রিলেশনশিপ রাখতেই চায় না আমাদের সাথে, তারাও নিজের ইন্টারেস্ট দেখে। প্রত্যেকটা দেশ ইন্টারন্যাশনাল রিলেশনে কি হয় না, কোনো এরকম সেন্সিটিভিটি ইস্যু নিয়ে কথা হয় না, কার সাথে ভালো রিলেশন, সব দেশ নিজের ইন্টারেস্ট দেখে, তাই না? যেরকম প্রফেশনাল গ্রাউন্ডে আমরা দেখি, ঠিক আছে, আমরা যখন কিছু কিনতে যাই আমরা দেখি আমাদেরও লাভ না হয়, যে বিক্রি করে তারা দেখে তাদেরও যেন লস না হয়, সেরকমই কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনশিপেও ক্ষেত্রে হয়। সেরকম সেন্সিটিভিটি, এইগুলো দয়া মায়া, এইগুলো জিনিসগুলো কিন্তু খুব বেশি কাজ করে না। ওকে, তো ইফ দিল্লি ওয়ান্টস এ নর্মাল অ্যান্ড গুড নেইবারলি রিলেশনশিপ উইথ দ্য কাঠমান্ডু, ই শুড পুট অল মেজর বায়োলেটারাল ইস্যুস অন দ্য টেবিল ফর রিনেগোসিয়েশন ইনক্লুডিং দ্য 1950 ট্রিটি। আর যদি দিল্লি চায় যে তার নেইবারিং রিলেশনশিপ উইথ কাঠমান্ডু বা নেপাল যদি ঠিক করতে চায়, তাহলে তাকে যতগুলো বায়োলেটারাল ইস্যু হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার মধ্যে, ট্রেড ডিসপুট হচ্ছে, আসা যাওয়ার প্রবলেম হচ্ছে, ওখানকার নাগরিকদের আমাদের ভারতে সেরকম কাজ করতে দেওয়ার অধিকার দেওয়া, অনেক কিছু নিয়ে কিন্তু চ্যালেঞ্জেস ফেস করা হচ্ছে, সেগুলোকে একটা টেবিলে নিয়ে আসা। এবং 1950-তে যে ট্রিটি হয়েছিল নেপালের সাথে, সেটাও কিন্তু সেটার মধ্যে কি চেঞ্জেস বা রিফর্ম দরকার সেগুলোও কিন্তু একসাথে এটা নিয়ে কথা বলা। অ্যান্ড দ্য ন্যাশনাল ট্রিটমেন্ট টু নেপালি সিটিজেন্স ইন ইন্ডিয়া। এবং নেপালি সিটিজেন্সরা যারা ইন্ডিয়ায় কাজ করে, ইন্ডিয়া থাকে, তাদের কিন্তু একটা নেপালি সিটিজেনদের কিন্তু একটা ন্যাশনাল ট্রিটমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। অ্যান্ড ট্রেড অ্যান্ড ট্রানজিট অ্যারেঞ্জমেন্ট, এবং তাদের যত ট্রেড অ্যান্ড ট্রানজিট যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলোকে ইমপ্রুভ করার কথা বলেছেন তিনি। অ্যান্ড দ্য ওপেন বর্ডার অ্যান্ড ভিসা ফ্রি ট্রাভেল, এবং তাদের যে ওপেন বর্ডার আমাদের সাথে নেপালের রয়েছেই আমরা জানি, এবং তাদের ভিসা ফ্রি ট্রাভেল দেওয়ার অধিকারের কথাও বলা হয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো যেটা আগের মতো ছিল সেটা যেন উইদাউট কোনো বাধা, উইথ রেসপেক্টের সাথে যেন তাদের সাথে আবার থেকে যদি রিলেশন বিল্ড করার চেষ্টা করা হয়, তাহলে সেটা মোর বেনিফিশিয়াল হবে। দিল্লি শুড মেক ইট আ প্রায়োরিটি টু বিগিন টক্স উইথ দ্য নেপাল অন রিভাইজিং, রিপ্লেসিং অর সিম্পলি ডিসকার্ডিং দ্য 1950 ট্রিটি। তো লেখক বলেছেন যে এই যে দিল্লিকে এখন প্রায়োরিটি দেওয়া উচিত, যেরকম আমাদের থেকে বলা হয়েছিল যখন এরকম একটা ক্রাইসিস চলছিল, যখন নেপালে এরকম কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট কথাও বলেনি, যখন জাস্ট কথা হচ্ছিল নেপালে, তখন ইন্ডিয়া বলেছিল এগুলো লকডাউনের পরে আমরা কথা বলবো। কিন্তু এখানে লেখক বলেছেন না, দিল্লিকে এখনই কিন্তু প্রায়োরিটি দিতে হবে। তো নেপালের সাথে কথা বলার চেষ্টা শুরু করতে হবে, এবং এই যেই ট্রিটি আছে 1950-কে সেটাকে রিভাইজ করতে হবে বা রিপ্লেস করতে হবে, বা পারলে ডিসকার্ড বা সরিয়েই দিতে হবে, ঠিক আছে। আবার নতুন করে কিছু একটা এগ্রিমেন্ট করা যেতে পারে। ইট শুড নেগোশিয়েট আ নিউ সেট অফ মিউচুয়ালি স্যাটিসফ্যাক্টরি এগ্রিমেন্ট, যেই এগ্রিমেন্টে দুজনই স্যাটিসফ্যাক্টরি হয় সেরকম একটা এগ্রিমেন্ট করার চেষ্টা করতে পারে। ইন্ডিয়া হ্যাড কন্ডাক্টেড আ সিমিলার এক্সারসাইজ উইথ ভুটান টু রিপ্লেস দ্য 1949 ট্রিটি ডিউরিং 2006-07, এবং এরকমই কিন্তু ভুটানের সাথেও ইন্ডিয়া করেছিল নতুন একটা ট্রিটি, আগে 1949 ট্রিটিকে রিপ্লেস করে 2006-07-এ কিন্তু নতুন ট্রিটি একটা করেছিল। ওকে, দ্য ইস্যু অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট আর সার্টেনলি মোর কমপ্লিকেটেড ইন দ্য কেস অফ নেপাল। অবশ্যই নেপালের ক্ষেত্রে কিন্তু কেসটা ভুটানের থেকেও বেশি ক্রিটিক্যাল। অ্যান্ড ইট ইজ বেটার দ্যাট দিল্লি বাইজ দ্য বুলেট অ্যান্ড মেক্স আ ফ্রেশ বিগিনিং উইথ কাঠমান্ডু রাদার দ্যান লেট দ্য রিলেশনশিপ অ্যাট্রফি। তো লেখক এখানে সাজেস্ট করেছেন যে বরং দিল্লিকেই
22টা বুলেট মানে এই নেগোসিয়েটটা করে নেওয়া উচিত, আমাদের পক্ষ থেকে এটা স্টার্ট করা উচিত এবং একটা ফ্রেশ বিগিনিং আবার থেকে শুরু করা হোক কাঠমান্ডুর সাথে আমাদের নতুন একটা রিলেশনশিপ তৈরি করার, এবং যেই রিলেশনশিপে যেটা আরও বেশি বেটার হয়। অ্যান্ড নো বাইলেটারাল রিলেশনশিপ বিটুইন নেশনস ক্যান বি বিল্ড অন সেন্টিমেন্ট, যেটা আমি বললাম কোনো বাইলেটারাল রিলেশনশিপ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কিন্তু রাষ্ট্রগুলোর মধ্যে সেন্টিমেন্টের বেসিসে হয় না, ওয়েদার ইট ইজ বেসড অন ফেথ, আইডিওলজি অর ইনহেরিটেন্স, নাকি অ্যান্ড ওয়েদার ইট ইজ বেসড অন ফেথ, আইডিওলজি অর ইনহেরিটেন্স, বা বিশ্বাস, আইডিওলজি এগুলোর উপরেও হয় না। ওনলি দোজ রুটেড ইন শেয়ার্ড ইন্টারেস্ট উইল এন্ডিওর, শুধুমাত্র শেয়ার্ড ইন্টারেস্ট মানে দুই পক্ষের যেটাতে ইন্টারেস্ট থাকবে সেই জিনিসগুলোও কিন্তু টিকে থাকবে, সেটাই লেখক বলেছেন। রাদার দ্যান অবজেক্ট টু কাঠমান্ডুস চায়নাস টাইস, দিল্লি মাস্ট ফোকাস অন হাউ টু অ্যাডভান্স ইন্ডিয়ার রিলেশনশিপ উইথ নেপাল। তো লেখক বলছেন যে কাঠমান্ডুর যে চায়না ট্রাই সেটার উপর, চায়নার সাথে বন্ধুত্ব সেটার উপর কোশ্চেন করাচ্ছে, ভালো যে দিল্লি ফোকাস করে বা আমাদের ইন্ডিয়া ফোকাস করে হাউ টু অ্যাডভান্স ইন্ডিয়াস রিলেশনশিপ উইথ নেপাল। ইট শুড বি দ্যাট দ্য লজিক অফ নেপালস ইকোনমিক জিওগ্রাফি ইজ পারসুট অফ enlightened self-interest, and Kathmandu's natural balancing politics will continue to provide a strong framework for India's structured engagement with Nepal. তো ইন্ডিয়ার ফিউচার এঙ্গেজমেন্ট নেপালের সাথে এই জিনিসগুলোর উপর বেসিস করে করা যেতে পারে। ডিসকার্ডিং দ্য অ্যাপিয়ারেন্সেস অফ দ্য স্পেশাল রিলেশনশিপ মাইট ইনফ্যাক্ট মেক ইট ইজিয়ার ফর দিল্লি টু কনস্ট্রাক্ট আ মোর ডিউরেবল অ্যান্ড ইন্টারেস্ট বেসড পার্টনারশিপ। তো ডিউরেবল অ্যান্ড ইন্টারেস্ট বেসড, এরকম না যে একটা আইডিওলজি যে আমাদের সাথে নেপালের পুরনো রিলেশনশিপ, স্পেশাল রিলেশনশিপ আছে, এটা কোনো পয়েন্ট নয়। বেটার একটা এরকম একটা রিলেশনশিপ থাকবে যেটা এন্ডিউরেবল থাকবে এবং ফিউচার ইন্টারেস্ট বেসড রিলেশনশিপ থাকবে যাতে দুই পক্ষেরই ইন্টারেস্ট সার্ভ হয়, উইথ কাঠমান্ডু দ্যাট ইজ রুটেড ইন রিয়ালিজম অ্যান্ড হ্যাজ স্ট্রং পপুলার সাপোর্ট অন বোথ সাইড, যাতে দুই পক্ষেই এখানে সাপোর্ট করতে পারে এই এরকম একটা পলিসিকে। ঠিক আছে, এখানে আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি জুডিশিয়ারি নিয়ে। তো এখানে জুডিশিয়ারি নিয়ে অনেক কিছু লেখা আছে, যে জুডিশিয়ারি আমাদের হচ্ছে তিনটা পিলারের মধ্যে একটা ইম্পর্টেন্ট পিলার হচ্ছে আমাদের জুডিশিয়ারি। দেখো, ইন আ ডেমোক্রেসি সভরেন পাওয়ার অফ দ্য স্টেট রেস অন থ্রি পিলার্স, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ প্রিভেন্ট এনক্রোচমেন্ট বাই ওয়ান ইন্টু এরিয়া অফ দ্য আদার। তো তিনজনের কাজ কিন্তু যাতে সেপারেটলি তারা উইদাউট এনি ইন্টারফারেন্স করতে পারে, তার জন্য কিন্তু তাদের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে, তাই না? and the judiciary is the trustee of democracy and fundamental rights of the people. তা গণতন্ত্রতে যদি কোনো ক্ষতি হয় বা ফান্ডামেন্টাল রাইটস আমরা হনন হয় তাহলে আমরা কোর্টে যেতে পারি, জুডিশিয়ারির কাছে যাই। ইট হ্যাজ পাওয়ার দ্য জুডিশিয়াল রিভিউ করতে পারে অন লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। কোনো লেজিসলেটিভ আইন বা এক্সিকিউটিভ অর্ডার যদি পাস হয় যেটা আমাদের ইন্টারেস্টের, পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে হয়, যেটা আমাদের পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে হয়, তাহলে কি হয়, যেটা আমাদের পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে হয়, তাহলে কিন্তু কি হয়, তাহলে কিন্তু আমাদের জুডিশিয়াল রিভিউ করে, জুডিশিয়ারি কিন্তু সেই লটাকে রিভিউ করে এবং স্ট্রাইক ডাউন করে দিতে পারে সেই যে অর্ডারটা বা কানুন মানে লেজিসলেচারটা লটাকে, সেটাকে কিন্তু তার স্ট্রাইক ডাউন করে দেওয়ার অধিকার আছে। দ্য সুপ্রিম কোর্ট ইন 80s দশকে ডিভাইস পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল এর কনসেপ্ট এসেছিল, যার পর থেকে কি হয়েছিল, মানে যাদের যদি পাবলিক ইন্টারেস্টে যে কারো পক্ষ থেকে কিন্তু কেস ফাইল করতে পারে, যদি কোনো পুয়ার থাকে, পভার্টি স্ট্রিকেন, ডিসেবল, ডাউন ট্রোডেন, যারা নিজেরা যেতে পারছে না, তাদের ফান্ডামেন্টাল রাইটস যদি হনন হয়, তাদের যদি কোনো ইন্টারেস্ট না হয়, তাহলে কিন্তু অন্য কেউ তার হয়ে পিআইএল ফাইল করতে পারে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে পারে। এইরকম একটা খুব সুন্দর একটা কনসেপ্ট এসেছিল আমাদের জুডিশিয়ারি। দ্য কনস্টিটিউশনাল কোর্ট হ্যাভ অলসো কমেন্ডেড টেকিং সুমোটো কগনিজেন্স অফ সাচ ফ্যাক্টস। ইভেন কনস্টিটিউশনাল কোর্ট যেগুলো আছে, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরও অন্যান্য কোর্ট, সেগুলো নিজে থেকেও কিন্তু এরকম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এগুলো ফাইল করতে পারে, নিজে থেকে সুমোটোভাবে কেসগুলো কিন্তু কোর্টে আনতে পারে যদি কারো এরকম কোনো ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেন্স হয়। ঠিক আছে, দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য জুডিশিয়ারি টু ইস্যু সেভারাল রিট জারি করতে পারে, তাই না? আমাদের ফান্ডামেন্টাল যদি রাইটস অধিকার ভঙ্গ হয় তাহলে রিট জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেগুলোকে আমাদের অধিকারকে আবার থেকে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করে। দ্য জুরিসডিকশন অফেন এক্সারসাইজ বাই দ্য কনস্টিটিউশনাল কোর্ট ইজ টু ইস্যু the writ of mandamus, a high prerogative writ used principally for public purposes and to enforce the performance of the public functions and mandatory duties
ডিউটিস অফ দ্য স্টেট। তো ম্যান্ডামাস মানে উই অর্ডার। তো যখনই কোনো কিছু পাবলিক ডিউটি না করে কোনো স্টেট অথরিটি বা ইনস্টিটিউশন, তখন কিন্তু ম্যান্ডামাস এটা একটা খুব হাই প্রেরোগেটিভ রিট, এটা সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে যাতে পাবলিক ফাংশনগুলো, ম্যান্ডেটরি ডিউটিগুলো স্টেট পারফর্ম করতে পারে। অ্যান্ড উইথ দ্য ডিক্লাইন অফ পিউরিটি ইন পলিটিক্স অ্যান্ড দ্য অনসেট অফ করাপশন অ্যান্ড inefficiency in public services, the judiciary has been emboldened into assuming more and more power over the legislature and executive. তো যেহেতু জুডিশিয়ারি একমাত্র অধিকার আছে লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ কাজের উপর চেক অ্যান্ড ব্যালেন্সেস করা, তাহলে তার সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠলো। অ্যান্ড দিস হ্যাজ কাম টু বি নোন অ্যাজ জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এবং এটাকেই বলা হলো জুডিশিয়াল অ্যাক্টিভিজম, যে সে যখন জুডিশিয়ারি নিজে থেকে গিয়ে মানে দেখবে যে ল সব ঠিকঠাক কাজ করছে কি না, ল পাবলিক ইন্টারেস্টে কাজ হচ্ছে কি না, ঠিক আছে, পাবলিক এই যে প্রেরোগেটিভ রিট জারি করছে, এগুলো হচ্ছে জুডিশিয়ালি অ্যাক্টিভিজম। PIL and judicial activism have earned applauses as they have enabled the people to secure prompt relief and protection of their rights which they fail to securing from the other two things of governance. তো তারা কিন্তু ওই লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ থেকে যখন তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে না, তখন এই যে PIL পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যান্ড জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়াল রিভিউ, এগুলো কিন্তু তাদের সিকিউরিটি প্রদান করছে, তাদের মোর অধিকার দিচ্ছে যাতে তারা তাদের জিনিসটা, তাদের অধিকারটা পেতে পারে, তাই না? অ্যান্ড দ্য জুডিশিয়ারি হ্যাজ কাম ইনহারেন্ট লিমিটেশন, জাজেস আর অ্যাপয়েন্টেড অ্যান্ড নট ইলেক্টেড। বা জুডিশিয়ারি কিছু লিমিটেশন আছে, তাই না? জাজেসদেরকে অ্যাপয়েন্টেড করা হয়, তাদেরকে কিন্তু ইলেক্টেড বা তাদেরকে কিন্তু চুজ করে ইলেকশনের নির্বাচন করা হয় না কিন্তু, ঠিক আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। অ্যান্ড জুডিশিয়ারি ডাজ নট হ্যাভ এনি ইনভেস্টিগেশন এজেন্সি অন ইটস ওন টু ভেরিফাই দ্য ট্রুথ অফ দ্য advancement made before it and assess the impact of the comments on the people and the other two things of governance. তো এখানে উল্টোটা দেখছো তো, যেখানে গভর্নমেন্ট এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের উপরে জুডিশিয়ারি কি করতে পারে, চোখ রাখতে পারে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, PIL এগুলোর মাধ্যমে, কিন্তু বা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে, কিন্তু জুডিশিয়ারির ইটসেলফ মানে জুডিশিয়ারির মধ্যে কিন্তু এরকম কোনো জিনিস নেই। জুডিশিয়ারি যদি কোনো ভুল করে তার উপর কে চোখ রাখবে, এটাই এখানে বলা হয়েছে। তো জুডিশিয়ারিকে অ্যাপয়েন্ট করা হয়, তাদেরকে ইলেক্টেও করা হয় না, ঠিক আছে, এবং তারা যদি কোনো ভুল করে, তাদের যে ট্রুথ যারা বলছে তাকে ভেরিফাই করার কিন্তু কোনো রকম ইনস্টিটিউশন বা গভর্নেন্স সিস্টেম নেই, সেটাই এখানে বলা হয়েছে। অ্যান্ড দ্য নোশন ফর্মড বাই দ্য জাজেস অ্যান্ড দ্য রিফ্লেক্টেড ইন দেয়ার ওপিনিয়ন ডিপেন্ড অন দেয়ার ওন টিচিংস অ্যান্ড আপব্রিঙ্গিং। এবং তারা যে জাজমেন্ট দিবে একজন জাজেস, তার মধ্যে কি রিফ্লেক্ট হবে, তাদের নিজের পার্সোনাল ওপিনিয়ন থাকবে, ঠিক আছে, অন দেয়ার টিচিংস অ্যান্ড আপব্রিঙ্গিং হুইচ মে নট নেসেসারি বি রিফ্লেক্টিভ অফ দ্য পাবলিক ওপিনিয়ন। এবং পাবলিক ওপিনিয়নের সাথে সেটা নাও ম্যাচ হতে পারে, কারণ পাবলিকরা তো নির্বাচন করে অন্য কাউকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠায়, তারা তাদের ইন্টারেস্টটা বেশি রাখে, কিন্তু জুডিশিয়ারি কিন্তু স্ট্রিক্টলি লকে ফলো করে, কনস্টিটিউশনকে ফলো করে। তো পাবলিক ওপিনিয়নের সাথে জুডিশিয়ারি কিন্তু ম্যাচ নাই হতে পারে। হুইচ ইন আ ডেমোক্রেসি ক্যান বি ভয়েসড অনলি বাই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, যেটা বললাম সেটাই বলা হয়েছে। অ্যান্ড এরর কমিটেড বাই দ্য লেজিসলেচার অর এক্সিকিউটিভ ইজ ক্যাপেবল অফ বিং কারেক্টেড either by themselves or by the judiciary in the exercise of his power of judicial review. তাহলে যদি কোনো এরর কমিট করা হয় লেজিসলেচার এক্সিকিউটিভ দ্বারা, তখন জুডিশিয়াল রিভিউ দ্বারা কিন্তু সেটাকে কারেক্ট করা যায় জুডিশিয়ার দ্বারা। বাট অ্যান এরর ইন জুডিশিয়াল অর্ডার however grave it may not be capable of being corrected. তাহলে এটাই বলা হয়েছে, যদি জুডিশিয়াল অর্ডারের মধ্যে কোনো ভুল থাকে, কোনো ফ্ল থাকে, ঠিক আছে, যতই সেটা সিরিয়াস ভুল হোক না কেন, তাকে কিন্তু যাচাই করার জন্য কোনো রকম কিন্তু তাকে কারেক্ট করার মতো কোনো রকম, সহজে কারেক্ট করার মতো কোনো রকম কিন্তু প্রসিডিউর আমাদের সংবিধানে দেওয়া হয়নি, সেটাই এখানে প্রশ্ন করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে faced with any extraordinary adversity such as pandemic taking over the country, the government is suddenly called upon to an act on multiple front. তো এত এক্সট্রাঅর্ডিনারি ডাইভার্সিটি যখন COVID-19 হচ্ছে, লকডাউন চলছে, অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে, তো গভর্নমেন্ট অলরেডি কিন্তু অনেক কিছু মাল্টিপল ফ্রন্টে কাজ করছে। অ্যান্ড হোয়াট এভার গুড ইজ ডান ইজ অফেন লস সাইট অ্যান্ড a casual view is formed that government has failed to act with the speed and vigor that some expect. তো যখনই কোনো ভুল হচ্ছে তখন কিন্তু সেটাকে ধরা হচ্ছে, ঠিক আছে, এবং যা কিছু ভালো কাজ হচ্ছে সেটা কিন্তু সেই ভুলের আড়ালে লুকিয়ে যাচ্ছে, এটাই বলছেন।
সেটা কিন্তু ভুলের মধ্যে লুকিয়ে যাচ্ছে। যত ভালো কাজ হচ্ছে সেগুলো কিন্তু ভুলের মধ্যে চলে যাচ্ছে এবং গভর্নমেন্ট ফেল টু অ্যাক্ট, এবং বলা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু সেই ভিগরের সাথে কাজ করতে পারছে না, তাদের গভর্নমেন্টের উপর এটা চার্জেস লাগানো হচ্ছে। এবার এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন লেখক, দেখো, দ্য মিডিয়া প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মে হ্যাভ ফেলড ইন অ্যাডিকুয়েটলি হাইলাইটিং দ্য পজিটিভ পার্ট অফ দ্য এক্সিকিউটিভ অ্যাকশন। তিনি বলেছেন এই যে মিডিয়া, প্রিন্ট বা হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, তারা কিন্তু ফেল হয়ে গিয়েছে অ্যাডিকুয়েটলি তারা যথেষ্টভাবে হাইলাইট করতে মানে ব্যর্থ হয়েছে। কি হাইলাইট করতে? পজিটিভ পার্ট অফ এক্সিকিউটিভ অ্যাকশন। তারা নেগেটিভ দেখাতে, ভুল দেখাতে, কোথায় ফ্ল হয়েছে সেটা দেখাতে এত ব্যস্ত হয়ে পড়েছে যে পজিটিভ দিকগুলো তারা কিন্তু স্প্রেড করতে পারেনি। এটা তাদের ফেইলিয়ার, এটা লেখক বলছেন। দ্য ইনঅ্যাক্টিভ অর লেস অ্যাক্টিভ পার্টস অফ দ্য এক্সিকিউটিভ আর অ্যাট টাইমস হাইলাইটেড বাই দ্য মিডিয়া। তো যেই পার্টগুলো ইনঅ্যাক্টিভ বা লেস অ্যাক্টিভ, যেই কাজগুলো, সেগুলোকে বেশি হাইলাইট করে দেখানো হয়েছে মিডিয়াকে, হুইচ কনসিডার ইট এ পার্ট অফ দেয়ার অব্লিগেশন টু অ্যাক্টিভেট গভর্নেন্স। Such highlights are not be seen in isolation, segregated from immensely positive government planning and program. এই জন্য বলা হয়েছে যে কিছু যদি ফ্ল হয় সেটাকে কিন্তু আলাদাভাবে দেখা উচিত না। যখন অনেকগুলো পজিটিভ গভর্নমেন্ট প্ল্যানিং এবং প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, তখন সেই ভুলগুলোকে আলাদাভাবে দেখা উচিত না, বরং এই পজিটিভের সাথেই কিন্তু মিলিয়ে কথা বলা উচিত। এটাই তিনি বলেছেন, আলাদাভাবে সেটাকে হাইলাইট করা উচিত না। এবং তারপরে দেখো তিনি বলেছেন, ইট ইজ আ কমন নলেজ দ্যাট ডিউরিং দ্য করোনা ভাইরাস pandemic, some unscrupulous people and news reports have not hesitated in using photographs of absolutely unconnected and past events. কিছু লোক যারা, কিছু ইনস্টিটিউশন, ইভেন নিউজ আউটলেটগুলো, তারা কিন্তু পুরনো ছবি, পুরনো রিপোর্ট কিন্তু হাইলাইট করে তারা কি করার চেষ্টা করেছে, তারা পাস্ট ইভেন্টগুলোকে আননেসেসারি হাইলাইট করার চেষ্টা করেছে আনস্ক্রুপুলাস পিপল। ঠিক আছে, তারা একটুও হেজিটেট করেনি। অ্যান্ড অ্যাসোসিয়েটিং সাচ ফটোগ্রাফস উইথ দ্য কারেন্ট রিপোর্টস টু হাইলাইট দ্যাট দ্য সিচুয়েশন ইজ গ্রিম। শুধুমাত্র সিচুয়েশন কতটা গ্রিম সেটার জন্য দেখানোর জন্য তারা এই সমস্ত কাজ করেছে। By the time such designs are exposed, it may be too late. আর যখন এগুলো এক্সপোজ হবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, অলরেডি সমাজে অনেক বেশি কি হবে, কেওস সৃষ্টি হয়ে যাবে। দ্য কান্ট্রি ইজ পাসিং থ্রু টেস্টিং টাইমস। এখন কিন্তু খুব ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ এবং সব দেশ বিশ্বের। ইভেন there are problems headed down to the present form of the past developed over the years and are not to be solved. এবং এরকম একটা প্রবলেমস চলছে যেটা কিন্তু অনেকদিন অবধি চলবে। অ্যান্ড দ্য করোনা ভাইরাস ইজ নট অ্যালোন। শুধুমাত্র এটা না যে করোনা ভাইরাসেই আমরা এফেক্টেড হয়েছি। দেয়ার আর আর্থকোয়েকস, কোথাও আর্থকোয়েকস হচ্ছে, কোথাও আগুন লেগছে, উত্তরাখণ্ডে দাবানল আমরা দেখতে পাচ্ছি। লোকাস্ট অ্যাটাক হচ্ছে, আমাদের পশ্চিম ভারতে লোকাস্ট অ্যাটাকের খুব বাড়াবাড়ি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইস্টার্ন সাইডে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা উপকূলে আবার আমফান হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু সব কিছুই আমাদের ভারতকে এখন ফেস করতে হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য টপ আর আওয়ার নেইবারিং কান্ট্রিজ হু ফার ফ্রম জয়নিং হ্যান্ডস উইথ আস ইজ ফাইটিং এগেইনস্ট দ্য চ্যালেঞ্জ টু হিউম্যানিটি। বুঝতে পারছো? তো আমাদের সঙ্গে যখন আমরা এরকম একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ফেস করছি, আমাদের সাথে হ্যান্ডে হ্যান্ড রেখে কাজ করার জায়গায় তারা বর্ডারে টেনশন চালিয়ে যাচ্ছে। সেটা পাকিস্তান হোক, পাকিস্তানের তো এটা নিয়ম ধর্ম, পাকিস্তান তো করবেই, তারা এই যে ইভেন টেরোরিস্ট অ্যাটাক করতেই থাকে। তাছাড়া এখন চায়না এই সুযোগে করছে, নেপালও ইভেন শুরু করে দিচ্ছে টেরিটোরিয়াল ডিসপুট। তো এই সময় আর থ্রেটেনিং আসছে, এই সব কিছুই কিন্তু আমাদেরকে থ্রেট করছে। মোর দ্য প্রবলেম, মোর দ্য নিড টু কনসেন্ট্রেট অন ফাইটিং অ্যাডভার্সিটিস। পাবলিক ফাংশনারি ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট নিড আওয়ার সাপোর্ট অ্যান্ড নট পিন প্রিক্স। আর যারা এত কিছু চ্যালেঞ্জেস ফেস হচ্ছে, এত কিছু অ্যাডভার্সিটি রয়েছে, অ্যান্ড যারা পাবলিক ফাংশনারি, তাদেরকে কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত। সবসময় আমাদের তাদেরকে পিন করা উচিত না, এটাই তিনি ফাইনালি বলেছেন। তো যাই হোক, আজকের আর্টিকেল খুব সুন্দর ছিল এবং তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, না ভালো লাগলে আনলাইক করবে। আনলাইক কেন করলে সেটা একটু কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ।